জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর 5 প্রস্তাব, প্যারিস চুক্তি বাস্তবায়নে জোর। ঢাকা দক্ষিণে বছরে 300 কোটি টাকার ময়লা বাণিজ্য, কর্পোরেশন পায় 9 কোটি টাকা। ভিসার মেয়াদ দেখে টিকিট দাবি সৌদি প্রবাসীদের আজ দেওয়া হবে 501 থেকে 850 পর্যন্ত। লাগামহীন নিত্য পণ্যের বাজার, ব্যবসায়ীদের অতি মুনাফার লোভের মাসুল দিচ্ছেন ভোক্তারা। রাজশাহীতে শ্রম আইনে আসামি 8 বছরের শিশু নিয়মিত হাজিরা দিতে হচ্ছে আদালতে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক বৈঠকে দেয়া ভিডিও বার্তায় এই ক্ষতি থেকে বিশ্ব ও মানবজাতিকে রক্ষায় 5টি প্রস্তাব দিয়েছেন তিনি। এ সময় শেখ হাসিনা আরও জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পানি ব্যবস্থাপনায় ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে যে কটি দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তার মধ্যে অন্যতম বাংলাদেশ। এটি একমাত্র দেশ যেখানে জলবায়ু পরিবর্তনে গৃহহীন মানুষের জন্য কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প করা হয়েছে। সেখানে প্রায় 600 পরিবারের আবাসনের ব্যবস্থা করেছে সরকার। এ অবস্থায় জাতিসংঘ সদর দপ্তরে ক্লাইমেট অ্যাকশন বিষয়ক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে পাঠানো ভিডিও বার্তায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। We have prepared Bangladesh Delta Plan. জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পানি ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছে। দুর্যোগ থেকে মানুষকে রক্ষায় 4291টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, 523টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় 56,000 স্বেচ্ছাসেবককে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। 6,000 volunteers are available to facilitate preparation prior to any cyclone. জলবায়ু পরিবর্তন ও পৃথিবী রক্ষায় আন্তর্জাতিক ফোরামে 5টি প্রস্তাবও দিয়েছেন শেখ হাসিনা। To protect the planet and ourselves, I would suggest, number 1, political leadership must encourage robust international collaboration. Number 2, রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি উৎসাহিত করতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের কম রাখা এবং প্যারিস চুক্তির সবগুলো অনুচ্ছেদের বাস্তবায়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করতে হবে। দূষণকারী দেশগুলোকে অবশ্যই প্রশমনমূলক পদক্ষেপ নিতে হবে। এছাড়া জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন বৈশ্বিক দায়িত্ব, এই স্বীকৃতি দিতে হবে। countries must increase their NDCs through necessary mitigation measures. Number 5, recognize that rehabilitation of the climate refugees is a global responsibility. প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ রিপ উদ্যোগে যোগ দিয়েছে, যার লক্ষ্য 2025 সালের মধ্যে বিশ্বজুড়ে 1 মিলিয়ন মানুষকে দুর্যোগ থেকে নিরাপদ করা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণে বছরে প্রায় 300 কোটি টাকার ময়লা বাণিজ্য হচ্ছে, অথচ সিটি কর্পোরেশন পাচ্ছে মাত্র 9 কোটি টাকা। অভিযোগ পাওয়া গেছে, দরপত্র হয়ে যাওয়ার পর ময়লা সংগ্রহের বিল দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। না দিতে চাইলে সংগ্রহ বন্ধ রাখছে ঠিকাদাররা। সিটি কর্পোরেশনই তাদের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য নগরবিদদের। দক্ষিণ ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকা হলো দনিয়া। এখানকার একটি এলাকায় বর্জ্য সংগ্রহ করেন সাইফুল হোসনা দম্পতি। ময়লা ভবনের নিচ থেকে নিলে 100 টাকা, সিঁড়ি বেয়ে সংগ্রহ করলে দ্বিগুণ। দুজনের মাসিক বেতন মাত্র 11,000 টাকা, অথচ তারাই সংগ্রহ করছেন 70,000 টাকার বেশি। এটা মানে উপরের বিল হলো 200 টাকা। আমরা তো মানে বেতনে কাজ করি, মালিকের যা বেতন তুললে নিয়ে যায়। বাড়তি বিলের বিরুদ্ধে কারোর দাঁড়াবার সুযোগ নেই, কারণ কেউ প্রতিবাদ করলেই ময়লা সংগ্রহ বন্ধ। অর্থাৎ প্রতি এলাকার সব মানুষ
এক একজন ঠিকাদারের কাছে জিম্মি। রোড থেকে কয়েক লক্ষ টাকা ওঠায়, এটার মধ্যে আছে আপনার 30টা ফ্ল্যাট, এটার মধ্যে আছে 36টা ফ্ল্যাট। তাহলে আমরা এখন কি করব? আমরা তো সবার কাছে জিম্মি, আর কিছুতেই কিছু হলেই ওনারা ময়লা নিতে না করে দেয়। প্রথম যখন শুরু করেছিল 20 টাকা থেকে, ঠিক আছে, 20 টাকা থেকে পরে করলো 40 টাকা। এই এক তারিখে বলা হয়েছে 100 টাকা করে দিতে হবে, টেন্ডার আনছে জয়। প্রতিটি ওয়ার্ডে ময়লা ব্যবস্থাপনা বাবদ ঠিকাদাররা 12 লাখ টাকা করে দেবে কর্পোরেশনকে। এতে দক্ষিণ সিটির বছরে আয় 9 কোটি টাকা। এই সিটিতে জনসংখ্যা 1 কোটি 20 লাখ, গড়ে 5 জনের একটি পরিবার হলে প্রায় 24 লাখ পরিবার ময়লার বিল দিচ্ছে। একটি পরিবার যদি 100 টাকা করেও দেয় তাতে মাসে আসে 24 কোটি টাকা, আর বছর শেষে এ পরিমাণ দাঁড়ায় 288 কোটি টাকা। এছাড়াও রয়েছে কয়েক হাজার রেস্তোরাঁ ও দোকানের বিল। হোল্ডিং ট্যাক্স দেওয়ার পরেও প্রতি মাসে এই ময়লার বিল কেন দিতে হবে এমন প্রশ্ন নগরবাসীর। জবাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে তারা বর্জ্য ব্যবস্থাপনার জন্য 2% কর নিচ্ছেন, তবে সেটি এসটিএস থেকে ময়লার ভাগাড়ে নিয়ে যাওয়া পর্যন্ত। আর নগরবাসীর বাসাবাড়ি থেকে এসটিএস পর্যন্ত ময়লা নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদারদেরকে। দক্ষিণ সিটিতে ঠিকাদার নিয়োগের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে অযৌক্তিক দাবি করছেন নগরবিদেরা। বলছেন এতেই ময়লা বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। সেবা কাজটিকেই বাণিজ্যিক কর্মকাণ্ডে পরিণত করা তাদের জন্য হবে গর্হিত অপরাধ। টেন্ডার দিয়ে সেবা দেওয়ার নামে প্রত্যেকটা ঘর থেকে, প্রতিটা বাড়ি থেকে নতুন ধরনের চার্জ আরোপ করা, এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তবে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন সর্বোচ্চ 100 টাকার বেশি কেউ নিতে পারবে না। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে ব্যবস্থা। তার মানে এই না যে যেখানে কম ছিল 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে সকল এলাকা গরিব এলাকা সেখানে কম ছিল সেগুলো বাড়িয়ে দিতে হবে। যেখানে অতিরিক্ত ছিল 100 টাকার ঊর্ধ্বে ছিল সেখানে সর্বোচ্চ 100 টাকা, 100 টাকার উপরে তারা নিতে পারবে না। আগামীতে ওপেন টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগের চিন্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 থেকে 500 পর্যন্ত টোকেন প্রাপ্তদের বৃহস্পতিবার টিকিট দিয়েছে সৌদি এয়ারলাইন্স। আজ দেওয়া হবে 501 থেকে 850 পর্যন্ত। রোববার পর্যন্ত পর্যায়ক্রমে 1500 সিরিয়াল পর্যন্ত টিকিট দেওয়ার কথা জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। এদিকে টোকেন নয়, ভিসার মেয়াদ দেখে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন অপেক্ষমান প্রবাসীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি বিশেষ ফ্লাইট সৌদি আরব যাবে 29 ও 30 সেপ্টেম্বর। হোটেল সোনারগাঁওয়ের ভেতরে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে টিকিটের অপেক্ষায় এভাবেই দিনরাত পার করেন সৌদি প্রবাসীরা। টিকিট সংকটে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টিকিট দেওয়া বন্ধ থাকলেও রোদ বৃষ্টি উপেক্ষা করে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ছিলেন তারা। দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়ে খুশি প্রবাসীরা। আবার অনেকে দিনের পর দিন ভেতরে অপেক্ষা করলেও টোকেন সিরিয়াল পরে থাকায় টিকিট পাননি। আমি দাঁড়াইছিলাম 173 নম্বরে, কিন্তু আমাকে খেতা দিয়েছে, বলছে যে না এটা হবে না, তুমি 1173 নাম্বার দাঁড়াবে, কিন্তু ওই শনিবার হতে পারে। 5 দিন পর দিনের 9টা 1টার দিকে পারে। টোকাইয়ের থেকে খানা বিক্রি ক্রয় করে আমরা এখানে কোন রকম খাওয়া দাওয়া করে যান বাতাইছি। ভেতরে যখন টোকেন দেখে টিকিট দেওয়া হচ্ছে তখনও বাইরে টোকেন না পাওয়া শত শত সৌদি প্রবাসীর অপেক্ষা। তাদের দাবি বাংলাদেশ বিমানের মতো সৌদি এয়ারলাইন্সও ভিসার মেয়াদ দেখে যেন টিকিট দেয়। যাদের ভিসা নেই, আকামার মেয়াদও নেই, আবার অনেকে আসছে যারা নতুন টিকিট কাটতে আসছে, কিন্তু যাদের পুরানা টিকিট ওদেরকে যাতে একটু অগ্রাধিকার আগে দেওয়া। আমরা এই বিষয়টা আসতে হচ্ছে, আমি তো ভোর 6টা বাজে এখানে এসে নামছি, তাহলে আমার তো এখানে তো থাকার কোনো সমস্যা না। আমার টিকিট দিত তাহলে আমরা কোনো সমস্যা ছিল, তাহলে এখানে আমার এত লোক তাহলে দাঁড়া থাকতো না। সৌদি এয়ারলাইন্স বলছে এখন তাদের কাছে 70,000 টিকিটের চাহিদা রয়েছে। সীমিত ফ্লাইট থাকায় আগামী বৃহস্পতিবারের আগে নতুন করে আর কোনো টোকেন দেয়া হবে না। এ সময় জানানো হয় 501 থেকে 850 পর্যন্ত টোকেন প্রাপ্তদের টিকিট দেওয়া হবে শুক্রবার। শনিবার দেয়া হবে 851 থেকে 1200 এবং রোববার দেওয়া হবে 1201 থেকে 1500 পর্যন্ত টোকেন প্রাপ্তদের টিকিট। আরো 5-6টা ফ্লাইটের ব্যবস্থা বা আমরা চেষ্টা করতেছি আরো ফ্লাইট আনার জন্য, কোনো টাকা না লাগিয়ে ওনার যে পুরান টিকিট আছে সেটা দিয়ে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। এদিকে বিমান বাংলাদেশের মতিঝিল অফিসের সামনে বৃহস্পতিবারও টিকিটের দাবিতে অবস্থান নেয় সৌদি প্রবাসীরা। ফ্লাইট বাড়াতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। ঢাকা জেদ্দার টিকিট বা চট্টগ্রাম জেদ্দা বা সিলেট জেদ্দার টিকিট রয়েছে, সেই সকল যাত্রীগণকে সৌদি আরবে অর্থাৎ জেদ্দায় যাওয়ার জন্য আগামী 30 সেপ্টেম্বরে বিমান ফ্লাইট পরিচালনা করবে। 18 এবং 19 মার্চের টিকিট রয়েছে।
তাদের জন্য 29শে সেপ্টেম্বর বিমান ঢাকা রিয়াদ ফ্লাইট পরিচালনা করবে। 15, 16, 17 তারিখের লোক বুকিং দিতে আছে, আমি ভিতরে গেছিলাম তো আমারে বের করে দিছে আর কি। এখন আমাদের কোনো সময় দেয় নাই যে আমরা কবে আসবো, কবে সিরিয়াল পাবো। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ আরও 24 দিন বাড়িয়েছে সৌদি সরকার। আবারও মেয়াদ বাড়ানোয় অনেকটা স্বস্তিতে সৌদি প্রবাসীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিতে রাজি হয়েছে ঢাকা। তবে এজন্য বৈধ পাসপোর্ট ও বাংলাদেশ থেকেই সৌদি আরবে যাওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, রিয়াদ জানিয়েছে পাসপোর্ট দিলেই যে তাদের এই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, বিষয়টি এমন নয়। অবশেষে সৌদি আরবে 43 বছর ধরে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দিতে রাজি হলো ঢাকা। তবে এতে জুড়ে দেওয়া হয়েছে দুটি শর্ত। যারা বাংলাদেশের নাগরিক নন ও এদেশে বসবাসের বৈধ কাগজপত্র নেই, তারা এই সুবিধা পাচ্ছেন না। বিষয়টি স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে রিয়াদকে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মানবিক বিবেচনায় 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশকে চাপে রেখেছে সৌদি আরব। এক্ষেত্রে তাদের যুক্তি, রাষ্ট্রহীন কাউকে সৌদি আরবে বসবাসের সুযোগ দিতে চায় না তারা। যেহেতু রোহিঙ্গা তোমাদের দেশ থেকে অনেকে আসছে, সুতরাং তোমরা এদের যদি পাসপোর্ট একটা ইস্যু করো। আমরা বলছি যে হ্যাঁ, ওদের যদি আগে কখনো বাংলাদেশি পাসপোর্ট থাকে কিংবা কোনো প্রমাণে দেখাতে পারে যে তারা বাংলাদেশে কোনো সময় ছিল, তাহলে আমরা অবশ্যই তাদের পাসপোর্ট ইস্যু করব। আর দ্বিতীয়ত ওরা বলেছে যে এটা তোমরা পাসপোর্ট ইস্যুর অর্থ এই নয় যে আমরা তোমাদের দেশে বিতাড়িত করব। এইটা আমাদের, যেহেতু আমাদের দেশে কোনো স্টেটলেস লোক রাখি না, সেই জন্য আমরা একটা পাসপোর্ট তাদের জন্য। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক বলে এই জনগোষ্ঠীর পাসপোর্টের জন্য নেপিতকেও চাপ দিতে বলেছে ঢাকা। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ থেকেই বেশিরভাগ শ্রমিক নিচ্ছে সৌদি সরকার। আর এই শ্রমবাজার নষ্টের চক্রান্ত চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা এখন সবচেয়ে বেশি সৌদি আরবে আমাদের শ্রমিক 22 লক্ষ এবং যাচ্ছে এখনো। কিন্তু অন্যান্য দেশ যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, মনে করেন বিভিন্ন দেশ আছে, তারা কিন্তু এতে খুব অসন্তুষ্ট এবং তাদেরও লোকজন আছে যে তাদের নিয়ে তারা বিভিন্ন রকমের চেষ্টা চরিতার্থ চালিয়ে যাচ্ছে। সৌদি আরবে 1977 সালে মানবিক বিবেচনায় আশ্রয় পায় 54,000 রোহিঙ্গা। বাংলাদেশ মিশন পর্যালোচনা করে জানিয়েছে, সেখানকার কারাগারে থাকা 462 রোহিঙ্গাদের মধ্যে 70-80 জনের কাছেই আছে বাংলাদেশি পাসপোর্ট। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের ট্রাভেল পাস দিয়ে ফিরিয়ে আনা হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্জ্য পানিতে করোনার উপস্থিতি মিললেও তা জীবিত নয়। তাতে ভাইরাসটির কিছু মৃত জিনের অস্তিত্ব রয়েছে। এতে আপাতত সংক্রমণ ঝুঁকি দেখছেন না গবেষকেরা। তবে তারা বলছেন, এর মাধ্যমে ওই এলাকায় আগাম সংক্রমণ পরিস্থিতি আঁচ করা সম্ভব। এসব তথ্য মিলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায়। ড্রেন পয়নালার পানিতে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি, তবে তা মৃত। প্রাথমিকভাবে এতে সংক্রমিত হওয়ার সুযোগ না দেখলেও এ নিয়ে বড় পরিসরে গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। দেশে সংক্রমণ শুরুর পর 10 জুলাই থেকে 27 আগস্ট পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় নোয়াখালীর একটি আইসোলেশন সেন্টারের আশেপাশের এলাকা থেকে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের RT-PCR এর পরীক্ষার পর পানিতে করোনা জিনের অস্তিত্ব পেয়েছেন গবেষকেরা, তবে তা মৃত। একটা ভয় থেকে যা পানি থেকে সংক্রমণ হয় কিনা, এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি যে পানি থেকে সংক্রমণ হয়। আর পানিতে আমরা শুধু আপনার ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালটা ডিটেক্ট করতে পারছি, আমরা কিন্তু ভাইরাসের জীবিত না মৃত এটা আমরা এখনো জানি না। আমরা যদি একটা কমিউনিটির 1 লাখ মানুষকে টেস্ট করাতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের 1 লাখ মানুষকে টেস্ট করাতে হচ্ছে। কিন্তু আমরা যদি সেখানকার বর্জ্য পানি নিয়ে টেস্ট করি, তাহলে দেখবো যে সেখানে কয়েকটা স্যাম্পলিং করে আমরা বলে দিতে পারি যে এই এলাকায় করোনার উপস্থিতি আছে না নেই। রোগতত্ত্ববিদরাও বলছেন, পানি থেকে করোনা সংক্রমণের তথ্য এখনো জানা নেই, তবে ময়লা পানিতে ভাইরাসটির জিন শনাক্ত হওয়া বেশ গুরুত্ববহ। মলমূত্রের মাধ্যমে যে ভাইরাসটা বের হয় সেটা পরিবেশে গিয়ে বেঁচে থাকতে পারে না। এই পরিবেশ থেকে ভাইরাসের উপস্থিতি বোঝা যায় যে সেই এলাকায় সেই অঞ্চলের মানব দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে, অথবা করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে গেছে, পরবর্তীতে এই বর্জ্য পানিতে ভাইরাসের উপস্থিতি যদি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে এই এলাকায় সংক্রমণটা হয়ে গেছে।
যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজিও বলছে বর্জ্য পানি পরীক্ষা করে জানা সম্ভব তাতে কি পরিমাণ করোনা ভাইরাস রয়েছে। এতে অন্তত এক সপ্তাহ আগে সে এলাকার সংক্রমণের সম্ভাব্য পরিস্থিতি আঁচ করা যাবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রেলমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর পরিদর্শনের পর পদ্মা সেতু রেল প্রকল্পের নকশা জটিলতা জট খুলছে। সিদ্ধান্ত হয়েছে সেতু বিভাগ, রেলের বিশেষজ্ঞ প্রকৌশলী ও পরামর্শকেরা একসঙ্গে বসে করবেন এই সমস্যার সমাধান। তাতেও মতৈক্য না হলে দায়িত্ব দেওয়া হবে বুয়েটকে। পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষ মাওয়া অংশের 14-15 নম্বর ও জাজিরা প্রান্তের 25-এর দুটি পিলারের নকশা নিয়ে আপত্তি জানায় আগস্টের শেষের দিকে। এরপর থেকে কাজ বন্ধ প্রায় 1 মাস, চলে চিঠি চালাচালি। এ অবস্থায় সরকারের উচ্চ পর্যায় থেকে ফাস্ট ট্র্যাক এ প্রকল্পের নকশা জটিলতার দ্রুত সমাধানের নির্দেশ আসে। বৃহস্পতিবার সেখানে যান পরিকল্পনা ও রেলমন্ত্রী। মূল সেতুর নির্মাণ যখন শেষের দিকে, তখন কাজ শুরুর প্রায় 5 বছর পর এসে রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতা চোখে পড়েছে সেতু বিভাগের। এতে প্রশ্ন উঠেছে রেল ও সেতু বিভাগের কাজের সমন্বয় নিয়েও। প্রশ্ন আপনি করতে পারেন, আপনার সেটা অধিকার আছে। হিউম্যান এরারও হতে পারে, আই ডোন্ট ডিনাই। হিউম্যান এরার যে কোনো বড় প্রকল্পে, ইভেন কি মহাশূন্যে পাঠায় আমেরিকান না, মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। উই হ্যাভ টাইম টু কারেক্ট। এখন আমাদের হয়তো একটু কষ্ট বাড়তে পারে, আই ডোন্ট নো, একটু সময় বাড়তে পারে, আই ডোন্ট নো। যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রবলেম, আমরা মনে করি যারা এক্সপার্ট আছে তারা এটা নিয়ে বসবে, এবং সর্বোপরি আমাদের বুয়েট যারা সবার উপরে যদি এই দুই ব্রিজের মাঝখানে যদি কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন হয় বা ইঞ্জিনিয়ারের মধ্যে, আমরা আশা করতেছি যে তারাই এই বিষয়টি রিজলভ করতে পারবে। এদিকে দুই প্রকল্পের পরিচালক সহ বাস্তবায়নকারী সংস্থাকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এ পর্যন্ত নকশা জটিলতার যেসব সম্ভাব্য সমাধান এসেছে তাতে কোনো পিলারই ভাঙতে হবে না। শুধু এখানে একটি সমস্যা, সেটা হচ্ছে যেটা বলা হচ্ছে, যেটা 15.5 হরিজন্টাল ক্লিয়ারেন্স অবস্ট্রাকশন ফ্রি। এটার ব্যাপারে একটু আমাদের কনসেপ্টে একটু মতনৈক্য, একটু দ্বিমত আছে। তো সেটা আমরা একটা ইন্টারফেস মিটিং এর মাধ্যমে সেটা কারিগরি দিকটা আমরা পদ্মা ব্রিজের সাথে সলভ করব। আমরা চিঠি দিয়েছি, এখন আমরা ডিসকাস করতেছি, উইল রিজলভ ইট। 39,246 কোটি 80 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। নির্মাণ কাজ শেষ হবে 2024 সালের জুনে। যে কোনো রাস্তা বা মহাসড়ক নির্মাণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় উচ্চতা রেলের কাছ থেকে বা নদীর ক্লিয়ারেন্স দরকার কিনা তা জেনে নেয় বিআরডব্লিউটি এর কাছ থেকে সড়ক বিভাগ। একইভাবে অন্যান্য সংস্থাও বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে এই কাজগুলো করে। তবে পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের পিলার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তাতে সেতু বিভাগ অভিযোগ করছে তাদের সঙ্গে কোনো আলোচনা বা সমন্বয় না করে এই পিলার নির্মাণ করা হয়েছে, যার কারণেই এই জটিলতা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। নিত্যপণ্যের বাজারে অস্বস্তি যেন কাটছেই না। 1 বছরে আলুর দাম দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। বাড়তি দামের জন্য চাহিদার তুলনায় কম উৎপাদনকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তবে কৃষিমন্ত্রী বলছেন, করোনা পরিস্থিতিতে বিক্রেতাদের বাড়তি মুনাফার মানসিকতার মাসুল দিচ্ছেন ভোক্তারা। কাঁচা বাজারে শুধু পেঁয়াজ নয়, অন্য সবজির দাম যখন লাগাম ছাড়া, তখন ক্রেতাদের ভরসা সস্তা সবজি হিসেবে পরিচিত আলু। কিন্তু সেই আলু কেনাই স্বস্তি নেই এখন, কারণ দাম চড়া। রাজধানীর বাজারে এখন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকায়, যা 1 মাস আগেও ছিল 30 থেকে 32 টাকা। সরকারি সংস্থা টিসিবির হিসেবে আলুর দাম গত বছরে একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় 65 ভাগ। সবকিছুর দামই দেখেন এখন বাড়তি। আলু কিনতে আসছি কেজিতে প্রায় 5 টাকা 6 টাকা কেজি বাড়তি। তো এখন কি করা, মানুষ খেতে তো হবে। এবার ফলন কম, আলু হয়েছে কম, আর এই জন্য আলুর দাম অনেক বাড়তি। আর করোনায় অনেক আলু খেয়ে ফেলাইছি। দেশে এখন আলুর মৌসুম নেই, নতুন আলু উঠতে আরো কয়েক মাস বাকি। বাজারে আসছে হিমাগারের আলু। ব্যবসায়ীরা বলছেন, কয়েক বছর লোকসান হওয়ায় এবার দেশে আলুর আবাদ কম হয়েছে। পাশাপাশি করোনাকালে ত্রাণ হিসেবে ব্যবহার বেড়েছে আলুর, তাই বেশি চাহিদার প্রভাব পড়েছে বাজারে। গত 3 বছর পর পর ব্যবসায়ীরা লস করছে, কৃষক লস করছে, ব্যবসায়ী লস করছে এবং কোল্ড স্টোরেজ মালিকরা লস করছে। দামটা মোটা বৃদ্ধি না, দাম এটা যেটা আছে 35-40 টাকা মার্কেটে, এটা ঠিক আছে। তবে আপনারা মনিটরিং করেন, দেখবেন এর উপরে হবে না, এর উপরে হবে না। আলু যথেষ্ট আছে মার্কেটে, কোল্ড স্টোরেজে। কৃষকরা এখন আলু বিক্রি করতেছে কম। আলুর উৎপাদন কম হলেও 40 টাকা কেজি যৌক্তিক মনে করছেন না কৃষিমন্ত্রী। তাই কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে কৃষি বিপণন সংস্থাকে কার্যকর করার কথাও জানান তিনি।
অবশ্যই আলুর দাম কোন ক্রমে 40-42 টাকা হওয়া উচিত না, এটা আরো অনেক কম হওয়া উচিত। আমরা চাই যে আলু বিক্রি করে চাষিরা দাম পাক ভালো, সেটা ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও এটা যদি 25-30-এর মধ্যে থাকতো তাহলে রিজনেবল হতো। অতিরিক্ত লাভ তো করছেই, অস্বাভাবিক লাভ করছে এবং কিছুটা সাপ্লাই আছে, কম আছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য মতে এবার দেশে আলুর উৎপাদন 65 লাখ টন, এর মধ্যে বীজ আলু সহ মোট সংরক্ষণ 40 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাহাড়ি জনগোষ্ঠীর পানির চাহিদা মেটাতে প্রকল্প নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও নেই কোনো প্রকল্প। কোনো কাজ না করে এসব টাকা উঠিয়ে নেন কিছু সরকারি কর্মকর্তা। পাহাড়ে হাজার বিঘা সম্পত্তির মালিক বনে গেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এসব কর্মকর্তা। তালাশ টিমের অনুসন্ধানে বেরিয়ে আসে সব তথ্য। সমতলের মানুষের কাছে পাহাড় যেন এক রহস্যময় প্রাকৃতিক অট্টালিকা। এই পাহাড়ে ভ্রমণ পিপাসুদের মনের তৃষ্ণা মেটে। সেই পাহাড়েই পাহাড়ি জনগোষ্ঠীর পানির চাহিদা মেটাতে ছুটতে হয় দুর্গম পথে। পাহাড়ের বাসিন্দাদের পানির বড়ই আকাল, না মিটেছিল সেকাল, না মিটছে একাল। পাহাড়ের উপর থেকে নিচে নামতে 10 মিনিটের মতো লাগে। পাহাড়ের উপরে তো পানি পাওয়া যায় না। পাহাড়ি জনপদে পানির আকাল মেটাতে গত 1 যুগ ধরে কোটি কোটি টাকা বরাদ্দ এসেছে, তার প্রমাণ এসব নথিতে স্পষ্ট। শুধু 2015-16 অর্থ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় খাগড়াছড়ি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার ও জনবসতিতে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়েছে প্রায় 2 কোটি। এরই অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি বাজারে পানি সরবরাহের জন্য পাম্প হাউস, টিউবওয়েল ও ওভারহেড ট্যাঙ্ক নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 23 লাখ টাকা। কাজের মেয়াদ শেষ হয়েছে আরো 5 বছর আগে। কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে নেই কোনো প্রকল্পের অস্তিত্ব। এখানে পানি কোত্থেকে আনেন আপনারা? ও বাবারে বাবা, অনেক দূর। এখানে গেলিও ওই তুরু, এখানে গেলিও তুরু, এখানে কোনো পানি নাই। বড় হাউস হওয়ার পানি না, এটা তো হয় নাই। টাকা বরাদ্দ হয়েছিল তো? এটা আমরা জানি না। তবে প্রকল্প বাস্তবায়ন না হলেও ঠিকাদারের কাজে সন্তোষ জানিয়ে দেয়া হয়েছে চিঠি। জনস্বাস্থ্য প্রকৌশলীর আশরাফ এটা মানে ঠিকাদারি ইয়াগুলি সে নিজে করে বিভিন্ন ঠিকাদারের নামে। ওরা বিল ওরা নিজেরাই নিয়ে যায় আমাদেরকে ধর না কাজ সমাপ্তি সম্পাদন করছি, আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেয়। তো ধর না ওরা মাঠে কাজ করে কি করে না সেটা আসলে কিন্তু কাজও কিন্তু আমরা জানতাম না। এতক্ষণ যেসব প্রকল্প ঘুরে ঘুরে কাজের বালাই পাওয়া যায়নি, সেসব অদৃশ্য প্রকল্পের কাজে সন্তোষ প্রকাশ করে যে চিঠি, তার নথিও হাতে পেয়েছে তালাশ টিম। নির্বাহী প্রকৌশলী সৌরভ হোসেন স্বাক্ষরিত এই পত্রে বলা হয়েছে, নিম্নে বর্ণিত কাজসমূহ কর্তৃপক্ষের সন্তুষ্টি সহকারে সম্পাদন হয়েছে, অথচ বাস্তবে প্রকল্পের নামে কিছুই হয়নি। কাজ না হয় এসব প্রকল্পের টাকা যে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকা সৌরভ হোসেন ও উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামের পকেটে গেছে, তার প্রমাণও স্পষ্ট। সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলামও স্বীকার করেন বিষয়টি। আপনি এক একটা কাজ করছেন আর পার্সেন্টেজ নিয়ে নিছেন, তাই তো? এগুলো আপনার নামে গেছে না? হ্যাঁ গেছে। এগুলো আপনার নামে গেছে? হ্যাঁ গেছে। আশরাফুলের পাশাপাশি প্রকল্পের টাকা আত্মসাৎ করে অন্তত 2000 বিঘা জমির মালিক হয়েছেন নির্বাহী প্রকৌশলী সৌরভ হোসেন। ওয়ানিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত দেখতে রাত 9:30টায় চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানে। রাজশাহীতে শ্রম আইনে মামলা হয়েছে 8 বছরের শিশুর বিরুদ্ধে। তাকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে আদালতে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কারখানা পরিদর্শকের গাফিলতির কারণে ভুগছে শিশুটি। আর অধিদপ্তরের উপপরিচালক জানান, মামলা থেকে শিশুর নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। রাজশাহীর পবার পৌর মার্কেটে জুতোর দোকান জনাব আলীর। দোকানের সাইনবোর্ডে নিজের নামের পাশে লেখা 8 বছর বয়সী ছেলে জুবায়ের আহমেদের নাম। গত 24 মার্চ শ্রম আদালতে 2টি সমন পান জনাব আলী। এতে বলা হয় তার ও জুবায়েরের বিরুদ্ধে শ্রম আইনে মামলা হয়েছে। অভিযোগ, শুক্রবার দোকান খোলা রাখার। দোকানের সাইনবোর্ড দেখেই উনি মামলা দিয়েছেন। আমার এখানে এসে প্রমাণে উনি আমাকে মামলা দেয়নি, ওখানে বসে থেকে মামলা দিয়েছে। কবে কখন ছবি তুলে নিয়ে গেছে সেটা বলতে পারবো না। শ্রম আদালতের আইনজীবী বলছেন, শুধু সাইনবোর্ডে নাম থাকায় কাউকে আসামি করা যায় না। যাচাই করা প্রয়োজন ছিল জুবায়ের দোকানের মালিক কিনা। নহাটা এলাকায় শুক্রবারে বন্ধ থাকে, সেই হিসাবে শুক্রবার বন্ধ না রাখা তার তিনি অপরাধ করছেন, এটা ঠিক আছে, কিন্তু তার ছেলে কোনো অপরাধ করেনি। এখানে তার ছেলেকে আসামি করাটা সম্পূর্ণ অন্যায়।
ব্যবসায়ী নেতাদের অভিযোগ, মাঠ পর্যায়ে পরিদর্শন না করেই প্রতিবেদন দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক বাবুল আক্তার। টাকা তুললে দোকান খুলতে দিবে না, খুলে দিবে না, এবং সে বড় বড় দোকানগুলোর উপর কেস করে না, সে ছোট গরিব মানুষের উপর সে অত্যাচার করে। দোকান প্রথমত একবার বললো যে খোলা রাখা যাবে না, বন্ধ রাখছিলাম, সেদিন গেছিলাম পিকনিকে, তবুও আমাকে বিনা কারণে আমার মামলা দেওয়া হয়েছে। এই ঘটনাকে পরিদর্শক বাবুলের ভুল আখ্যা দিয়ে অধিদপ্তরের উপপরিদর্শক জানালেন শিশু জুবাইরের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। এখন যেহেতু বাচ্চা নামে মামলাটা হয়ে গিয়েছে, আমাদের নজরেও আসছে, আমরা অবশ্যই কোর্টের সঙ্গে কথা বলে এটা প্রেয়ার দিব যাতে বাচ্চাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়, কারণ এটার কোনো বিকল্প নাই। প্রয়োজনে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবো। এর আগে 25 মার্চ আদালতে হাজির হয়ে জামিন নেন শিশু জুবায়ের ও তার বাবা জনাব আলী। মামলার পরবর্তী শুনানি 2 নভেম্বর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডের একটি বাসা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজ কক্ষ থেকে উদ্ধার হয় জাকারিয়া বিন হক শুভ নামে ওই তরুণের মরদেহ। স্বজনদের দাবি, শুভকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শুভ একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করতেন। প্রায় 1 বছর আগে নিজের পছন্দে বিয়ে করেন তিনি। ঝগড়ার জেরে শুভ আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্ত্রীর। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জাকারিয়া বিন হক শুভর বাড়ি লালমনিরহাটে। সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার ঘটনায় মানিকগঞ্জের চারিগ্রাম থেকে প্রধান আসামি মিজানুর রহমানের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাকে গ্রেপ্তার করেছে র্যাব। এই হত্যা মামলায় র্যাব ও পুলিশের হাতে 3 আসামি গ্রেপ্তার হলেও এখনও পলাতক রয়েছে প্রধান আসামি মিজানুর রহমান। মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ানকে গত বুধবার মানিকগঞ্জের আরিচা থেকে গ্রেপ্তার করা হয়। গেল রোববার সাভারের ব্যাংক কলোনি এলাকায় 10ম শ্রেণীর ছাত্রী নীলাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহতের স্বজনদের দাবি, বখাটে মিজান অনেকদিন ধরেই নীলাকে উত্ত্যক্ত করে আসছিল। 1-11 সময়ও আটক হয়েছিলেন শফিউল্লাহ আল মুনির। গ্রেপ্তার হয়েছেন পর্নোগ্রাফি আইনে। এবার জালিয়াতি করে বাগিয়েছেন বারের লাইসেন্স। আর তাই এই অপকর্মের বলি হয়েছেন গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টের মালিক মেহরুন সারা মনসুর। তার বাবা অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর জানিয়েছেন, তার প্রবাসী মেয়েকে প্রতারণা করে ফাঁসিয়েছেন মনির। বুধবার গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে রেস্টুরেন্টে চালানো অভিযানে অনুমোদনহীন 203 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, 810 ক্যান বিয়ার, 2 কেজি নিষিদ্ধ সীসা ও 3টি হুক্কা জব্দ করা হয়। আটক করা হয় ম্যানেজার সহ 2 জনকে। এই ঘটনায় মামলা হয় রেস্টুরেন্ট মালিক মেহরুন সারা মনসুর ও 2 কর্মচারী মোহাম্মদ মুনির ও সরোয়ারের বিরুদ্ধে। তবে আসল হোতা ও একই ঠিকানায় বারের লাইসেন্স নিয়ে ব্যবসায়িক পার্টনার হওয়া শফিউল্লাহ আল মুনিরের নাম মামলায় আসেনি। এখানে সীসাও খাওয়ানো হয়, সীসা পাওয়া গেছে 2 কেজি এবং হুক্কা পাওয়া গেছে 3 পিস। এবং আমরা ইতিমধ্যে এগুলো সংরক্ষণের দায়ে 2 জনকে গ্রেপ্তারও করেছি। একজন মনির এখানকার অ্যাকাউন্টস অফিসার এবং নাহিদ সরোয়ার এখানকার ম্যানেজার। আর মালিক পলাতক আছেন মেহরুন নেসার মনসুর। আমরা অবশ্যই তার বিরুদ্ধে মামলা করব। এর আগেও প্রতারণা, পর্নোগ্রাফি সহ বেশ কিছু মামলার আসামি শফিউল্লাহ আল মুনির। 111-এ আটক হওয়া মুনির কৌশলে বেরো হয়ে আসেন ওই সময়েই। এখন একটি প্রতারণা মামলায় কারাগারে আছেন মুনির। মেহরুন সারার বাবা অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর জানিয়েছেন, তার প্রবাসী মেয়েকে প্রতারণা করে ফাঁসিয়েছেন মুনির। অল্প সময়ের পরিচয়ে তার সঙ্গে যৌথ ব্যবসার সিদ্ধান্ত হয়েছিল। মুনির বলেছিলেন, তার বারের লাইসেন্স দিয়ে মদ বিক্রি হবে, এর মাধ্যমে কমবে রেস্টুরেন্টের পরিচালনার খরচ। তবে পুরো ঘটনাটিই ছিল তার পরিকল্পিত। তাকে মানে একটা হ্যারাস আননেসেসারিলি তাকে হ্যারাস করা হচ্ছে। এবং ওয়াই ইউ ওয়ান্ট টু, ইফ ইউ হ্যাভ অ্যান ইস্যু উইথ এ কোম্পানি, এনি কোম্পানি, you should handle them, call them up, you show them the show cause notice. রেড করতে হবে কেন? লাইসেন্সটা মুনিরের নামে। তো সে এসে বলছে যে তোমার এত চালু রেস্টুরেন্ট আছে, এই আছে, তুমি একটা আমাকে এখানে একটু অপারেট করতে দাও আমার কোম্পানিকে, and she gave it. এসব ক্ষেত্রে মামলার আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুরো বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন ছিল বলেও মনে করেন মেহরুন সারার বাবা অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পরেই দেশের বড় নগর চট্টগ্রাম বিপুল মানুষের কর্মব্যস্ত এক শহর, কিন্তু সেই তুলনায় গণপরিবহন অপ্রতুল, তাই যাতায়াতে ভোগান্তি নিত্যদিনের।
এই অবস্থায় নগরের 3 রুটে চালু হয়েছে বিআরটিসির 22টি বাস। এতে খুশি নগরবাসী। এসব বাসে যাত্রী সেবার মান ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির তাগিদ তাদের। চট্টগ্রাম শহরে গণপরিবহনের সংকট দীর্ঘদিনের। এই কারণে আছে যাত্রী ভোগান্তি। এই সংকট কমাতে নগরীর 3টি রুটে 22টি নতুন বাস চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। এর মধ্যে 18টি দ্বিতল ও 4টি একতলা বাস। এইসব বাসে ভ্রমণকে আরামদায়ক বলছেন যাত্রীরা। ভালো একটা সুযোগ হয়েছে, মানুষ গন্তব্যে অতি তাড়াতাড়ি সুন্দর মতো বসে ভালো সিটে বসে মানুষ গন্তব্যে পৌঁছতে পারবে। যে বিআরটিসি গুলো নামানো হয়েছে সেগুলো যদি পরিবহন চলে তাহলে গাড়িগুলোর যে একটা জ্যামের পরিস্থিতিতে আমাদের পড়তে হয়, এই জ্যামের পরিস্থিতিতেও পড়তে হবে না এবং বিআরটিসির পরিবহনের কারণে আমরা পরিবহনের সুবিধাটা ভালো পাবো। 18টি দ্বিতল বাসে আছে ওয়াইফাই। একতলা বাসগুলো শীতাতপ নিয়ন্ত্রণ পড়তে হয়, এই জ্যামের পরিস্থিতিতেও পড়তে হবে না এবং বিআরটিসির পরিবহনের কারণে আমরা পরিবহনের সুবিধাটা ভালো পাবো। 18টি দ্বিতল বাসে আছে ওয়াইফাই। একতলা বাসগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বেসরকারি বাস মালিক ও শ্রমিক নেতারাও। বাসগুলোর সেবার মান ধরে রাখতে বিআরটিসিকে কঠোর তদারকির আহ্বান তাদের। 2 মাস ভালো চলার পর 3-4 মাস পরই সেটি আবার আপনার গার্মেন্টসের ভাড়া মারতে গাড়িগুলো চলে যায়, তখন জনগণের সেই দুর্ভোগই থেকে যায়। সেখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজিয়ে এটার বাস্তবমুখী একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকারকে এটার উপরে মনিটরিং করতে হবে। নগরবাসীর দুর্ভোগ কমাতে কিছুদিন আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক। এর প্রেক্ষিতে চালু হয় বাসগুলো। এসব বাসে যাত্রীদের জন্য কিছু সুবিধা থাকার কথাও জানালেন সংশ্লিষ্টরা। থাকবে যাতে করে কোনো মেয়ে যদি কোনো রকম সমস্যার সম্মুখে সেই সাথে সাথে যেন পুলিশকে এখান থেকে জানা দিতে পারে। গাড়ির পেছনে একটা নম্বর, অভিযোগ নম্বর থাকবে। যদি দেখা যায় কোনো গাড়ি তার যাত্রার পূর্ণ আগে থেকে ঘুরে যাচ্ছে, সাথে সাথে ওনাদেরকে জানাবে ওই নাম্বারে। গেল সোমবার নগরীর ইপিজেড মোড়ে বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে 24 ঘন্টায় করোনায় আরও 5,800 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 3,08,000-এর বেশি। একদিনে আবারও সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ভারতে। 24 ঘন্টায় ভারতে শনাক্ত হয়েছে প্রায় 86,000। এ নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা 58 লাখ ছাড়িয়েছে। নতুন করে দেশটিতে প্রাণ গেছে 1144 জনের। এ নিয়ে ভারতের মোট প্রাণহানি 92,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 900-র বেশি মানুষের। মোট মৃতের সংখ্যা 2,07,500। নতুন প্রায় 45,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 71 লাখ ছাড়িয়েছে। 24 ঘন্টায় ব্রাজিলে মৃত্যু হয়েছে 818 জনের। প্রাণহানি দাঁড়ালো প্রায় 1,40,000। নতুন করে ভাইরাস মিলেছে 32,000-এর বেশি মানুষের দেহে। বিশ্বে এই পর্যন্ত প্রাণ গেছে 9,87,000-এর বেশি মানুষের। মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3,23 লাখ। ইউএফা সুপার কাপে জিতে নতুন মৌসুমের শুরুটা দারুণ হল বায়ার্ন মিউনিখের। সেভিয়াকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জিতল বাভারিয়ানরা। হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় শুরুর চিত্রটা ছিল ভিন্ন। 13 মিনিটে লুকাস ওকাম্পোসের সফল স্পট কিকে এগিয়ে যায় সেভিয়া। তবে লিড স্থায়ী হয়নি বেশিক্ষণ। লেভানডস্কির অ্যাসিস্টে গোলের জকার নিখুঁত ফিনিশিংয়ে 34 মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল মেশিন লেভানডস্কির চমক। তবে ভিএআরে বাতিল হয় গোল উদযাপন। নির্ধারিত সময়ের আগ মুহূর্তে নয়ারের দৃঢ়তায় বাভারিয়ানদের রক্ষা, খেলা গড়ায় অতিরিক্ত সময়। ভাগ্য সহায় ছিল না সেভিয়ার, কখনো গোলবার কখনো নয়ারের সামনে ব্যর্থ হয় গোলের চেষ্টা। পরে ব্যবধান করে দেন বদলি নামা মার্তিনেজ। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা 23 ম্যাচ জিতত ইউরোপ চ্যাম্পিয়নরা। কোয়ারেন্টিন প্রশ্নে বাংলাদেশকে কোনো ছাড় দেবে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টাস্কফোর্সের বেঁধে দেওয়া নিয়মেই চলবে দ্বীপ দেশটি, জানিয়েছেন এসএলসি প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। শ্রীলঙ্কার দেওয়া শর্ত পূরণ করতে না পারলে প্রয়োজনে সিরিজ স্থগিত করবে এসএলসি। সেক্ষেত্রে আগামী বছর একই সময়ে সিরিজ আয়োজনের চিন্তা করবে শ্রীলঙ্কা বোর্ড। রোববার শ্রীলঙ্কা যাবার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজে 3টি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ছিল 24 অক্টোবর, কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে ঝুলে আছে লঙ্কা সফর। ক্রিকেটারদের 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে শ্রীলঙ্কা, কিন্তু বিসিবির দাবি ছিল 7 দিনের কোয়ারেন্টিন। What
whatever the feedback which we would get. আমরা কোভিড টাস্কফোর্সের দেয়া গাইডলাইন অনুসরণ করব। বাংলাদেশ যদি এসব নিয়ম মানতে প্রস্তুত না থাকে প্রয়োজনে সিরিজটি স্থগিত করতে হবে। আর যদি তাই হয় আগামী বছর একই সময় সিরিজ আয়োজন করার চেষ্টা করব। The guidelines which is being given by. এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।